আপনারা এই নিউজটা অলরেডি দেখছেন তাই না? হাসাহাসি হয়েছে, ট্রল হয়েছে। এবার আসেন নিউজটার গুরুত্ব কি সেটা দেখি। অনেকেই যখন বলছেন প্রথম আলোর সঙ্গে হাসিনার নেগোসিয়েশন হয়ে গেছে, আমি বলছিলাম নেগোসিয়েশন সম্ভবত হয় নাই। মনে আছে না? মনে না থাকলে মনে করাই দিই। হ্যাঁ, এই যে দেখেন কয়েকদিন আগে আমি কি বলছিলাম। অনেকে বলতেছেন যে প্রথম আলো হাসিনার লগে মিটমাট করে ফেলছে। সম্ভবত ব্যাপারটা এত সরল না। প্রথম আলোর নিয়ে হাসিনা যা প্ল্যান করছিল সেটা তো মাঠে মারা গেছে। তবু নেগোসিয়েশনের অনুমান আমি একেবারে ফেলাই দিতেছি না। আমি অবশ্য এটাও বলছিলাম যে নেগোসিয়েশনের সম্ভাবনার কথা আমি উড়াই দিতেছি না। কয়েকদিন আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহর কি কাম, তিনি বেশি দিন আমাদের অপেক্ষা করাইলেন না। তিনি আমাদের শক্ত ইশারা পাঠায় দিলেন। হ্যাঁ, আমার কথাই সত্য। প্রথম আলোর লগে হাসিনার নেগোসিয়েশন হয় নাই। প্রমাণ হইতেছে এই নিউজটা। এই নিউজে কি এমন ইশারা আছে সেটা এখন আমরা দেখব। দেখি তাইলে। হ্যাঁ, আসেন আগে নিউজটা পড়ি। না, নিউজটা পড়বো না, আমরা দেখি কারা কারা ছিল। ছিল সেই ছপ আর ছিঙ্গারা বুলবুল বিশ্ববিদ্যালয়ের বিচি, যার বিচিতে মোর্স কোড টাইপ করে হাসিনা টরে টক্কা করে, আর সে পুতুলের মতো সেটা ডিকোড করে কথা বলে। টরে টক্কা বুঝলেন না? আচ্ছা আসেন এটা নিয়ে একটা সাইড আলাপ করি। হ্যাঁ, আগেকার দিনে তো মোবাইল, টেলিফোন, ইমেল, ইন্টারনেট কিছুই ছিল না, তাই না? তো দ্রুত জরুরি খবর কিভাবে পাঠাবে? ছিল টেলিগ্রাফ। টেলিগ্রাফের সাংকেতিক ভাষায় ক্ষুদ্র বার্তা পাঠানো যেত টেলিফোন অফিসে গিয়া। টেলিগ্রাফ যন্ত্র খুবই সরল ধরনের যন্ত্র, দুইটা বোতাম ছিল, দুইটা সাউন্ড করতে পারে। একটা বোতাম চাপ দেওয়ার সাথে সাথে ছেড়ে দিলে যে শব্দ হয় সেটাকে টক্কা বলে, আর একটু বেশি সময় ধরে ধরে রাখলে যে শব্দ হয় সেটাকে বলে টরে। এই টক্কা আর টরে এটা নানা পারমুটেশন কম্বিনেশন দিয়ে নানা অক্ষর বানানো হইতো। যেমন ধরেন টরে টক্কা একটা শব্দ, আবার টক্কা টরে টরে আর একটা শব্দ। এই টরে টক্কা দিয়া কি কি শব্দ হবে সেটার একটা বই ছিল, নাম ছিল মোর্স কোড। পাঠান সিনেমা দেখছেন না? যারা দেখছেন সেখানে শাহরুখ খান যখন রাশনদের হাতে ধরা পড়ছে তখন ওই বন্দি শাহরুখ খানকে ডিম্পল কাভাডিয়া মোর্স কোড দিয়ে বার্তা দেয় আঙ্গুলের টরে টক্কা সাইন দিয়া। যাই হোক, ওই ভিসির বিসি বেশি সময় ধরে ধরে চাপ দিলে সেটা টরে, আর অল্প সময় চাপ দিয়ে ছেড়ে দিলে সেটা টক্কা। যাই হোক, টেলিগ্রামে বার্তা পাঠানো যাইতো অল্প একটা বাক্য, বড় জোর মাদার ইল কানসার, এই ধরনের বার্তা। তো এই বার্তা পাঠাইতে 15-20 টাকা লাগতো সেই সময়। 15-20 টাকা কত? ওই সময় 3 টাকায় আমি ইলিশ মাছ কিনছি 2 কেজির ফত্তালি বাজার থেকে। তাইলে 15-20 টাকা কত টাকা বুঝে নেন। সব সিঙ্গারার দাম 10 টাকা হইলেও ভিসির বিসি কিন্তু দামি আছে, বুঝছাও? আচ্ছা, সাইড আলাপ বাদ, আসল আলাপে আসি। আর কে ছিল? 1971-এর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, আর অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক ডক্টর জিনাত হুদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ রিয়াজ, উর্মিলা শ্রাবন্তী কর, তারিন জাহান, তানভিন সুইটি, শাহেদ শরীফ খান, শামীমা তুষ্টি, শুভ্রদেব প্রমুখ। এর মধ্যে গুরুত্বপূর্ণ কে? সুইটি আর তারিন? আরে দূর, ওইগুলা ছাগলের 3 নাম্বার বাচ্চা। আসছে যদি তারা মধ্যবয়সের কোনো ছাপ সিঙ্গারা বিশ্ববিদ্যালয়ের কোনো সিটার থুক্কু টিচার আসে তাই আসলে। হ্যাঁ, আসল ক্যারেক্টার কে? আসল ক্যারেক্টার 3টা, শাহরিয়ার কবির, পীযূষ বন্দ্যোপাধ্যায়। এই 2টা হইতেছে কঠিন ইন্ডিয়ান মাল, রয়ের ডাইরেক্ট যোগাযোগ এদের সঙ্গে। আর হাসিনার বিসির কথা তো বললামই আর কি। তার মানে এটা হাসিনা প্লাস ইন্ডিয়ার একটা যৌথ প্রজেক্ট। এই যে দেখেন উর্মিলা শ্রাবন্তী কর আছে না, সে এই 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হয় নাই কিন্তু, হার্ট অ্যাটাক হয়েছিল। এই দেখেন খবর, দেখেন হাসপাতালে ভর্তি হয়েছিল। তো সেও জোসে চলে আসছে। হার্ট অ্যাটাকের পর কাউরে দেখছেন 2 সপ্তাহ যায় নাই মানববন্ধন করতে আসছে? দেখেন নাই, তাই না? আমি ডাক্তারি করি না সেটা অন্য আলাপ, কিন্তু 2 সপ্তাহ অন্তত সময় দিবা তো মা জননী। এখন বাঙ্গু সেকুলার এবং সেকুলার হওয়ার আকাঙ্ক্ষায় যারা লাইনে আছে আর কি, তারা বলবে পিনাকি উর্মিলা হিন্দু জন্যে সিঙ্গেল আউট করে উর্মিলার সমালোচনা করতেছে। না রে ভাই, আমি সমালোচনা করতেছি না, দেখাই দিতেছি। হিন্দুস্তান টাইমস কি আল মাহমুদের মৃত্যুর খবর ছাপাইছিল? ছাপাই নাই তো, তাই না? চেক করতে হবে না, আমি চেক করছি, ছাপে নাই। হ্যাঁ, এটা 3rd গ্রেডের
টেলিভিশনের শিল্পীর হার্ট অ্যাটাকের খবর কেন ছাপতে হয় হিন্দুস্তান টাইমসে? আমাকে একটা কারণ বলেন। আর উর্মিলা, মা আমার, তুমি তো ছাত্রলীগ, তাই না? তো ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করো, এখন আওয়ামী লীগের একটা উপকমিটিতে আসো, তুমি এখন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজ সাইজা গেলে চলবে? এই যে তানভিন সুইটি মা জননী, তুমিও তো আছো আওয়ামী লীগের কমিটিতে, তাই না? তো আওয়ামী লীগ করা তো কোনো ক্রিমিনাল অফেন্স না, তাই না? করতেই পারো, অসুবিধা নাই। তো আওয়ামী লীগের ব্যানার নিয়ে দাঁড়াও, তো নাগরিক সেজে দাঁড়াও কেন? হ্যাঁ, আর এই যে শুভ্রদেব, হ্যাঁ, সেও কিন্তু আওয়ামী লীগের কমিটিতে। হ্যাঁ, দেখেন নাগরিক সমাজ সাইজে গেছে আর কি। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের জায়েদ খানও আছে কিন্তু। হ্যাঁ, মার্শাল্লাহ, ওনারা খুশি না জায়েদ খানকে আওয়ামী লীগের কমিটিতে দেখা? বাইচা থাকো বাবা। আর এই যে রিয়াজ বাবা, তুমিও তো আওয়ামী লীগই করো, তাই না? আওয়ামী লীগের ঘেটুপুত্র হইয়া তো মেলা সার্ভিস দিলা কমিটিতে, জায়গা টাকা হয়নি, তাই না? খুবই দুঃখজনক, দুঃখ পাইলাম। যাই হোক, এরা আওয়ামী লীগ কর্তৃক আদিষ্ট হইয়া এ মানববন্ধন করছে, এটা তো বুঝছেন। হ্যাঁ, আর এই বাংলাদেশের কালচারাল জগৎ পুরাটাই ইন্ডিয়ান। আপনি দেখবেন হয় তারা আওয়ামী লীগ, নয়তো সিপিবি। এই গান, নাটক, সিনেমা, নাচ, এর মধ্যে যে গ্ল্যামার আছে না, এই গ্ল্যামার বেসা সো কল্ড প্রগতিবাদরে এরা বাঁচায় রাখছে। হাসিনার পতনের পর এই কালচারাল রাজত্ব যদি বদলাইতে না পারেন না, তাইলে দেখবেন আবার এইটার উপরে ভর কইরা আওয়ামী বিষ বৃক্ষ জন্মাইতেছে। তো এইবার আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কইতে পারেন যে দাদা, এই প্রথম আলোই তো এদের মাথায় তুইলা নাচছে, তাই না? নাচে নাই? হ্যাঁ, নাচছে তো, কথা সত্য। কিন্তু এখন কেন প্রথম আলোরে এরাই বাম্বু দিতেছে? খুবই ভ্যালিড প্রশ্ন। এবার আসেন এটার উত্তর খুঁজি। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমেরিকার ইন্ডিয়ার ইন্টারেস্ট বাংলাদেশে একই ছিল, একই বিন্দুতে ছিল, তাই এদের একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে, এইটা তার প্রমাণ। এই জন্যে যারা তাদের প্রমোট করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মোদির ছানাপোনারা। এই মানববন্ধনে যারা আসছে তারা ইন্ডিয়ার খাস মাল, চিনে রাখেন। ভালো হয়েছে চিনে রাখা গেল। হ্যাঁ, তো হাসিনাকে যারা উৎখাত করতে চায় সেই শক্তির কাতারে এসে প্রথম আলো দাঁড়াইছে, সেই জন্যই এত কুরকুরানি। আমি বলতেছি না যে প্রথম আলো এতদিন ইন্ডিয়ার লেসপেন্সারি করছে তার জন্য মাফ কইরা দেন, সেটা বলতেছি না। মাফ করবেন কি না সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ইন্ডিয়ার লগে প্রথম আলোর তালাক হয়েছে, ইদ্যৎকাল ফুরাইছে কি না জানি না। এই তথ্যটা আমলে রাখবেন মেহরবানি করে, তাইলে রাজনীতির হিসাব নিকাশ করা সহজ হবে। আমাদের লক্ষ্য তো হাসিনার পতন, তাই না? হাসিনার পতনের লক্ষ্যে যারা কাজ করবে তাদের আমরা সাহায্য না করি, বাধা হইয়া যেন না দাঁড়াই। দেখেন, আমি নিজে কিন্তু অনেককে পছন্দ করি না, কিন্তু প্রকাশ্যে শত্রুতা করি না। যদি বুঝি যে আন্তরিকভাবে সে হাসিনার পতন চায়। আমি কি প্রথম আলোরে পছন্দ করি? করি না তো, তাই না? এটা আমি লুকাই না। কিন্তু আমি এখন প্রথম আলোর সাথে শত্রুতা করব না, এটাই রাজনীতির কৌশল। আদর্শে অবিচল থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কৌশলের নমনীয় না হলে রাজনীতির লড়াই বিজয় অর্জন করা কঠিন। যেই আসুক হাসিনার বিরুদ্ধে, আমাদের কাতারে তাকে স্বাগতম। হাসিনার ফ্যাসিবাদ এতই শক্তিশালী যে সকলের শক্তিকে এক করে চূড়ান্ত আঘাত হানতে হবে, নইলে বাংলাদেশ নামের রাষ্ট্রটা টিকবে না। কিন্তু আমি বলছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে আরো এপিসোড করব। আমি এই এপিসোডটা করছি, দেখছেন তো। আজকে আরো কিছু বিষয় নিয়ে টাচ করবো। তো আনকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে সাইদুর রহমান খসরু ভাই পরশুদিন ফোন দিয়েছিলেন, কইলেন যে আপনার আগের এপিসোডের প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা, খুব দ্রুত ক্যান্সারের ওষুধের ভ্যাট শূন্য করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। তার মানে ক্যান্সার ওষুধের দাম 16.5% জব করে কমে যাবে। বাকিগুলা দেখা যাক হয় কিনা, চাপ অব্যাহত রাখতে হবে। আমাদের রোগীরা ইন্ডিয়া চলে যায় কেন? আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করে না, ভালো ব্যবহার করে না, এই দুইটা কারণে। কিন্তু ডাক্তার যখন বাইর হয় মেডিকেল কলেজ থেকে, তারা তো আগুন বরাবর হয়। সেই ডাক্তারগুলো নষ্ট হয়ে যায় কিভাবে? আসেন আমরা বাংলাদেশের নিউ জেনারেশনের ডাক্তার যেগুলো কেবলমাত্র বাইর হয়েছে মেডিকেল কলেজ থেকে, তাদের দেখি তারা কেমন আগুন বরাবর। এটা দেখার জন্য আমি একজন ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের ভিডিও দেখাচ্ছি। সে এই নিউ জেনারেশন ডাক্তারদের রিপ্রেজেন্ট করে, যারা জুলাই আগস্ট যোদ্ধাদের চিকিৎসার জন্য কি কি করছে সেইটা বলতেছে। ওনার বক্তব্যই শুনতে পারবেন, শুনেন। Hello, Assalamu alaikum. I'm Dr. Shireen and I'm speaking on behalf of the Casualties Department of our Dhaka Medical College Hospital. And
as we know, a mass casualty has happened, a genocide has happened all over the country, and on the very 5th of August, we have attended over 344 patients, amongst which 214 of them were gunshot injuries, and they were hit in the abdomen, in the chest, and in obviously the legs and arms, and also the head. And many of them have been admitted here, and they have required operations and ICU support, and also antibiotics and pain medications, of which many of them have difficulty affording. And if I have to give you one example, one of the patients has needed 45,000 taka for his ICU cost, and which has actually become quite a cost burden for his family. So as a government hospital, we try to give many of the medications and suture materials from our supply, but in this time of a heavy pressure of so many patients, we have actually not been able to really cover up all the deficit. We have tried giving them from our own supply, which is free of cost to them, but some of the sutures, some of the antibiotics, they are the ones that we need to give to them, and they have to pay from their own pockets. And they were there on the streets, they were there fighting for our rights, and I believe that it should not be upon them to pay for these costs. Some of the sutures are actually quite expensive. They can range from 1,000 to 2,000, and in a gunshot in the abdomen where there's rupture and perforation of so many organs like the stomach or the small gut, large gut, and we need some very delicate, some very good material sutures, which obviously the cost sometimes has to be taken up by the patient party. So on an average, I do appreciate the effort taken up by the ULAB students in order to raise up some funds for the underprivileged patients over here. And as for for example, any kind of funding is most appreciated. Some of the pain medications, for example, Voltaren suppository for pain, it costs around 60 taka, and some of these patients can't even afford that. So you donating even as a minimum of 60 taka can actually help make a difference. You can alleviate the pain of a patient for that day. So even the most minimum of funding, of donation, is most appreciated. So I thank you all on behalf for thinking about this and donating to this cause. Thank you to the ULAB community as well for thinking of this approach. Thank you. এই আগুন বরাবর ডাক্তারেরা বেটার ম্যানেজমেন্ট ডিজার্ভ করে না? এরা বেটার লিডারশিপ ডিজার্ভ করে না? এই আগুন বরাবর ডাক্তারদের হাতে পাইয়া বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া দৌড়াইতে হয়, তাহলে সমস্যা আসলে অন্য জায়গায়। আমি আজকে সেই জায়গায় হাত দেব, কেন এই আগুন বরাবর ডাক্তারদেরকে দিয়া বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা যাইতেছে না? কেন বাংলাদেশের রোগীরা বিদেশে পাড়ি দেয়, ইন্ডিয়ায় পাড়ি দেয়? আসেন আল্লাহ শুরু করি আল্লাহর নামে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় সংকট হইতেছে রোগীরা ডাক্তারদের উপরে আস্থা পায় না। ডাক্তার সাহেবরা কিছু মনে করেন না, এই আস্থার সংকটের কারণ আছে, এটা সর্বাংশে মিথ্যা না। খুব আস্থায় নেওয়া যায় এমন ডাক্তারের সংখ্যা খুব নগণ্য, এবং যাদেরকে আস্থায় নেওয়া যায় তাদের একটা বিশেষ যোগ্যতা আছে। আমি সে বিষয়ে আলাপ করব একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের ডাক্তারদের, ভেরি সিনিয়র ডাক্তারদের সাথে আমার বন্ধুত্ব আছে, এমনকি এই যে খসু ভাই, ও আমার সিনিয়র ফ্রেন্ড। তো আমি আমার নিজের স্বাস্থ্য সমস্যার জন্য খুব অল্প কিছু মানুষের উপর ভরসা করতাম। কেন করতাম? সেটার আবার কারণ আছে। এর মধ্যে একজন হইতেছেন প্রফেসর এফ এম সিদ্দিকী। ওনার মতো ফাইন মেডিসিন স্পেশালিস্ট আমি ইউরোপেই দেখছি শুধু। ইনফ্যাক্ট উনি ইউরোপে ট্রেন্ড, এই জন্যেই এই লেভেলের স্কিল ছিল ওনার। আমি ওনার নিয়ে ফেসবুকে লিখছিলাম। তাও আবার বলি, তাইলে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার একটা দিক আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রফেসর এফ এম সিদ্দিকী উনি বিএনপি ঘনিষ্ঠ চিকিৎসক, এটা সন্দেহ নাই। উনি খালেদা জিয়ার চিকিৎসক, মেডিসিনের প্রফেসর। আমাকে যদি বাংলাদেশের সমসাময়িক মেডিসিনের সেরা ডাক্তার হিসেবে র্যাঙ্ক করতে বলা হয়,
আমি উনাকে করতাম। আমি নিজের চিকিৎসাও বাংলাদেশে থাকতে উনাকে দিয়েই করাইতাম। উনার শুধু মেডিকেল নলেজ না, উনার সাথে আলাপ করা যায় সব বিষয় নিয়ে। ধরেন মিউজিক, রাজনীতি, সমাজ, টপস আর্ট, সোশ্যাল সাইকোলজি, কি না। পড়াইতেন অদ্ভুত দক্ষতায়, রোগী দেখতেন পরম মমতায়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়া উনি মুহূর্তেই ডায়াগনোসিস করে ফেলতেন। দুর্দান্ত ইংরেজি বলতেন। একটা ইনস্টিটিউশনাল প্রবলেম সলভ করার, নেগোশিয়েট করার দক্ষতা ছিল অপূর্ব। গানের গলা সুন্দর, রিসার্চের দক্ষতা অসাধারণ, চমৎকার ভরাট গলা, সুঠাম দেহ, 6 ফুট লম্বা। সবচাইতে সুন্দর হইতেছেন ওনার হাসিটা। উনি যখন হাসতেন তখন চারপাশটা আলো হয়ে যেত। ওনার যৌবনে উনি কত তরুণীর হৃদয় ভাঙছেন আল্লাহ জানেন, ভাবি আমার মাফ করে দিয়েন। যাই হোক, একবার উনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সংখ্যা বাড়াইবেন, তখন খালেদা জিয়ার সরকার ক্ষমতায়। তো এইটার জন্য উনি একটা ফিল্ম বানাইলেন, বেশি বড় না, এই 5-10 মিনিটের হবে। ন্যারেট করলেন উনি নিজের গলায়। আমি কিছু অ্যানিমেশন আর এডিটিং এর কাজ করে দিছিলাম। প্রথমে এইটা উনি দেখাইলেন হেলথ মিনিস্টার মোশাররফ সাহেবকে। হেলথ মিনিস্টারকে আর কিছু ব্যাখ্যা করতে হইল না, উনি ওই দিনই ক্লিপটা নিয়ে খালেদা জিয়ারে দেখাইলেন। খালেদা জিয়ারও হেলথ মিনিস্টারকে কোনো ব্যাখ্যা করতে হয়নি। পাশ হয়ে গেল অতিরিক্ত পদ। আজকে ঢাকা মেডিকেল কলেজে যে পদগুলো দেখেন মেডিসিনে, সে পদগুলো উনার পাশ করে দেওয়া, ওই যে ওই 5-10 মিনিটের ভিডিও দিয়া। তো ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন, এই পড়ার দেশে আসছিলেন কিছু দিতে, হাসিনা এসে উনারে দিনাজপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল। তারপরে আইইডিসিআর একটা নন ক্লিনিক্যাল পদে উনারা এসে বসায় রাখলো, ওইখান থেকে রিটায়ার করলেন উনি। যেই মানুষটা হেলথের ডিজি হইতে পারতেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হইতে পারতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের ডিন হইতে পারতেন, কলেজ অফ ফিজিশিয়ান্সের প্রেসিডেন্ট হইতে পারতেন, বিএসএমএম এর ভিসি হইতে পারতেন, তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় অন্তরালে চলে যেতে হইল। কেন? উনার অপরাধ উনি ভালো ডাক্তার, উনার অপরাধ উনি একজন দক্ষ মানুষ। উনি শিক্ষকতায় থাকলেন 1000 জন প্রফেসর এফ এম সিদ্দিকী তৈরি করতে পারতেন, তিনি কিছুই পারলেন না, করতে দেওয়া হইল না। বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া হয় না, এটা খেয়াল রাখবেন। উনার একমাত্র অযোগ্যতা উনার মেধার দক্ষতা। বাংলাদেশে মেধার দক্ষতা থাকলে আপনি মরিছেন, সেই সাথে যদি আনার দেশে প্রাণ থাকে তাহলে আপনি গেছেন, শেষ। যাই হোক, উনি কেমনে ওনার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ ঠিক রাখতেন, এটা আমি ওনার খুব কাছে থেকে দেখছি। উনার আবার একটা মিশন ছিল, উনি আমার বলতেন আর কি, যে পিনাকি আপনি ডায়মন্ড খনি থেকে কেবল বেড়েছেন, হ্যাঁ, খালি কাটতে হবে ঠিক মতো আপনাদের, তাইলে শাইন করবেন। তো উনি আমার কাটতেন আর কি ঠিক মতো, হ্যাঁ, তাই প্রত্যেকদিন উনি যা যা পড়তেন আমার পাঠাইতেন। তো কাজ হয়েছিল, ওইটাতে কাজ হয়েছিল মেডস্কেপের সাথে উনি আমার পরিচয় করাই দেন। সেদিন হয়তো উনি ভাবেন নাই যে ওই মেডস্কেপের সাথে পিনাকি একদিন কাজ করবে গ্লোবাল স্কেলে। আপ টু ডেট উনি প্রথম ইউজ করেন বাংলাদেশে। এভিডেন্স বেসড মেডিসিন কথাটা ওনার কাছে প্রথম শুনি। উনি যখন গ্লোবাল এক্সপার্টদের সাথে কথা বলতেন না, নানা সময় আমি ওনার সাথে গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে গেছি, দেশেও ওনারা আসছে গ্লোবাল এক্সপার্টরা। উনি যখন কথা বলতেন মুগ্ধ হয়ে যাইতেন ওনারা, শুনতেন যখন। আমাদের ডাক্তারদের দক্ষতা এই জায়গাটায় এসে মাইর খায়, ডাক্তাররা আপ টু ডেট না।